নমস্কার। স্কেয়ার চার্জার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম স্কেয়ার চার্জার আজকে আপনার জন্য নিয়ে এসেছে লেখিকা প্রিয়া ঘোষের কলমে একটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, ভুবনগড়ের পুতুল বাড়ি। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। মুখ্য ভূমিকায় অভিক, দিব্যেন্দু গোস্বামী, সূর্য, বুবাই, বর্ণালী, সূর্য, সুপ্রজা, শ্রীরূপ এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ রাকিব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখিকা প্রিয়া ঘোষের কলমে গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, ভুবনগড়ের পুতুল বাড়ি। ট্রেনটি বেলেঘাটা নামক একটি রেল স্টেশনে এসে থামল। ট্রেন থেকে নামল বছর ৩৫-এর যুবক অমিত বাবু ওরফে অমিত ভট্টাচার্য। তিনি ট্রেন থেকে নেমে ভ্যান চালককে ডেকে বললেন তাকে ময়না গ্রামে নিয়ে যেতে। আসলে অমিত বাবু ব্যাংকের চাকরি করতেন আগে কলকাতাতে, তবে তার বদলি হয়েছে এই বেলেঘাটার ময়না গ্রামে। তিনি ছোট থেকেই কলকাতায় বড় হয়েছেন, তাই গ্রামের পরিবেশের সাথে খুব একটা পরিচিত নন। তবে তিনি গ্রামের পরিবেশ খুব পছন্দ করতেন। মামার বাড়ি গ্রামে হওয়ায় বার কয়েক সেখানে যাওয়ায় এই পরিবেশ তার বেশ পছন্দ। গ্রামের খোলা হাওয়া, চারিদিকে মাঠ ঘাট, খাল বিল, এই প্রাকৃতিক স্বর্গ তাকে বারবার টানত। তবে কোনোদিন সুযোগ হয়নি সেখানে বেশি দিন কাটানোর। তবে এবার সে সেই সুযোগ পেয়েছে, তাই সে এই সুযোগ হাতছাড়া করেনি। ময়নাতে পৌঁছাতেই ভ্যান চালককে তার ন্যায্য ভাড়াটা দিয়ে সে তার কোয়ার্টারে গিয়ে উঠল। বেশ ভালো লাগছে তার চারিদিক সবুজে ঘেরা পরিবেশ। দুপুরের স্নান খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে অমিতবাবু গ্রাম পরিদর্শনে বেরিয়ে পড়ে তার বেশ ভালোই লাগছে। গ্রামের বিকেল মানে এক নৈসর্গিক দৃশ্য। ছেলেমেয়েরা খেলছে, দিনের শেষে রাখাল গরু নিয়ে বাড়ি ফিরছে। অমিতবাবু হাঁটতে হাঁটতে পাড়ার মোড়ের চায়ের দোকানে পৌঁছালো। সেখানে বেশ লোকের ভিড়। তিনি চায়ের দোকানে গিয়ে কড়া করে একটা লিকার চা চাইলেন। সারাদিনের জার্নিতে তার মাথাটা বেশ ধরেছে, তাই এক কাপ চা হলে মন্দ হয় না। দোকানদার বলে উঠল, দিচ্ছি বাবু, আপনি বসুন। অমিতবাবু দোকানের সামনে পাতানো বেঞ্চটায় গিয়ে বসল। পাশেই গ্রামের মানুষের আড্ডা চলছে। কেউ তার জমি, কেউ তার পুকুরের মাছ চাষ নিয়ে আলোচনা করছে। এর মধ্যে চায়ের দোকানদার আবার অমিতবাবুকে জিজ্ঞেস করলেন, তা বাবু, আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। কোথা থেকে এসেছেন আর এখানে কোথায় উঠেছেন? অমিতবাবু বললেন, আমি এখানে আজই এসেছি কলকাতা থেকে। আমার নাম অমিত ভট্টাচার্য। চাকরির বদলি হয়েছে তোমাদের এখানে, সামনেই ব্যাংকের কোয়ার্টারে উঠেছি। তখন পাশেই চলা গ্রামের মানুষের আড্ডা থেকে একজন বলে উঠল, ও, তাহলে আপনি আমাদের নতুন ব্যাংক বাবু? তখন অমিতবাবু বলেন, তা বলতে পারো। তোমাদের এখানে প্রতিদিন আড্ডা বসে? এই কিছু মনে করো না, তোমাদের সবাইকে আমি তুমিই বলছি। তখন চায়ের দোকানদার বলে, না না বাবু, কিছু মনে করবো কেন? হ্যাঁ বাবু, সারাদিন খাটাখাটনির পরে সন্ধেবেলায় বসে সবাই মিলে একটু গল্প গুজব করে এখানে। তখন অমিতবাবু বলেন, আচ্ছা তাহলে কাল থেকে আমিও আসবো, আমাকে নেবে তো তোমরা? গ্রামের আরেকজন লোক উৎফুল্লের সাথে উত্তর দেয়, কেন নেব না? এ তো আমাদেরই ভাগ্য, আপনার মতো মানুষ আমাদের সাথে গল্প করবে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অমিতবাবু বেশ ভালোভাবে মিশে যায় গ্রামের মানুষের সাথে। এমনই এক বর্ষার দিনে চায়ের দোকানে সবাই আড্ডা দিচ্ছে। তখন চায়ের দোকানদার অমিতবাবুকে বললেন, বাবু, আজ একটা অনুরোধ আছে আপনার কাছে।
তখন অমিতবাবু বললেন, অনুরোধ আমার কাছে কি তা শুনি। তখন গ্রামের লোকের মধ্যে একজন বলেন, বাবু, আপনি ভালো গল্প বলেন আমরা শুনেছি। আমাদের আজ একটা গল্প শোনাতে হবে। আজ গল্প শোনার একটা মোক্ষম দিন। গল্প হলে আসর একদম জমে যাবে। তখন অমিতবাবু বললেন, তোমরা জানলে কোথা থেকে আমি গল্প বলতে পারি? তখন চায়ের দোকানদার বলে, বাবু, আমরা আপনার সহকারীর কাছ থেকে জেনেছি। উনিই বলেছেন এবার আপনি একটা গল্প শোনান। সেই কোন ছোটবেলায় গল্প শুনেছি। এই বলে চায়ের দোকানদার অমিতবাবুকে একটি দামি সিগারেট দেয়। তখন অমিতবাবু বলেন, তাই সিগারেট কি ঘুষ হিসেবে আমাকে দেওয়া হলো? আর এই দামি সিগারেট এখানে তো পাওয়ার কথা না, তুমি কোথায় পেলে? না না, ঘুষ হবে কেন? গ্রামের সবার পক্ষ থেকে এটা আমাদের আপনাকে একটা উপহার। শহর থেকে আনিয়ে রেখেছি আপনার জন্য। তখন অমিত সিগারেটটা ধরিয়ে বলে উঠল, গল্প না শুনিয়ে তো আমার আজ নিস্তার নেই। তা বলো, কি গল্প শুনতে চাও? তখন গ্রামের একজন বলল, বর্ষার দিনে একটা ভূতের গল্পই হয়ে যাক। তা বেশ, শোনো তাহলে মন দিয়ে। আজ থেকে বছর 10 আগে আমি আমার মামার বাড়ি ঘুরতে গিয়েছিলাম। আমার মামার বাড়ি জব্বলপুরে একটু গ্রামে। বর্ষার দিনে কারেন্ট চলে যাওয়ায় মামার কাছে গল্প শুনতে চেয়েছিলাম। মামা তখন এই গল্পটি বলেছিল। জব্বলপুরের পরের স্টেশন ভুবনগড়ের ঘটনা। গল্পটা ছিল ভুবনগড়ের পুতুল বাড়ি সম্পর্কে। রিয়া এবং সুজয় কলেজের গণ্ডি পেরিয়ে সবেমাত্র চাকরি পেয়েছে। দুজনে হলো প্রেমিক যুগল। তাদের সম্পর্ক আজ 5 বছরের। তাদের বিয়েও ঠিক হয়ে রয়েছে। তারা দুজনেই বেশ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তাই তারা ঠিক করলো ছুটির দিনে তারা কোথাও ঘুরতে যাবে। তারা এমন জায়গায় ঘুরতে যাবে যেখানে রহস্য ঘেরা, অর্থাৎ অ্যাডভেঞ্চারে ভর্তি। তারা ঠিক করলো তারা ভুবনগড়ের পুতুল বাড়িতে যাবে। তবে তাদের বিবাহ ঠিক হওয়ায় তারা নিশ্চিত ছিল তাদের বাড়ির লোক এই মুহূর্তে তাদের একসাথে ছাড়বে না। কিন্তু তারাও যেতে চাইছিল। তাই তারা ছুটির দিনে একসাথে বেরিয়ে পড়ল, তাদের বাড়ির লোককে না জানিয়ে। ট্রেন এসে থামলো ভুবনগড়ে। সুজয় ও রিয়া ট্রেন থেকে নেমে একটি গাড়ি ধরল। গাড়ি এসে থামলো ভুবনগড় গ্রামে। রিয়া ও সুজয় গাড়ি থেকে নেমে গাড়ি চালককে টাকা দিয়ে গ্রামের মেঠো পথে হাঁটতে শুরু করলো। তাদেরকে আগে কোথাও আশ্রয় নিতে হবে, তারপর পুতুল বাড়ি ভ্রমণ। তারা মেঠো পথ ধরে এগোতে এগোতে একটি বট গাছের তলায় কয়েকজন মানুষকে দেখে থামল। থেমে সুজয় গ্রামের একজনের কাছে জানতে চাইল, বলছি দাদা, এখানে কোনো থাকার জায়গা আছে? আমরা আসলে অনেক দূর থেকে এসেছি, মানে কলকাতা থেকে, তাই আর কি। তখন সুজয়ের কথা শুনে গ্রামের লোকের মধ্যে একজন ছিপছিপে চেহারার লোক বলল, হ্যাঁ আছে, তবে ওরকম গোছানো হয়নি। কোনো রকম থাকবার মতো আছে। শহর থেকে লোক আসলে ওখানেই থাকতে দেওয়া হয়। তবে আপনাদের দেখে তো বেশ বড় ঘরের মনে হচ্ছে। আপনারা কি ওই ঘরে থাকতে পারবেন? আর আপনাদের পরিচয়ও বা কি? তখন রিয়া উত্তর দিল, না না, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা ঠিক থাকতে পারবো। আর আমাদের পরিচয় হলো, আমি হলাম রিয়া আর ও হলো সুজয়। আমি রিয়া সেন আর ও সুজয় রায়। তখন লোকটি বলে উঠল, আচ্ছা দিদিমণি, দাদাবাবু, আপনারা আমার সাথে আসুন। তারপর সুজয় ও রিয়া ওই হারুর সাথে গেল। গ্রামের পথ বেশ এবড়ো খেবড়ো। চারিধারে ঝোপ জঙ্গল মাঠ পেরিয়ে একটা পুকুরের সামনে এসে দাঁড়ালো হারু, রিয়া ও সুজয়। হারু বলল, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আসলে গ্রাম তো, তাই পথঘাটের এমন অবস্থা। তখন সুজয় বলল, না না হারুদা, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, বরং আমাদের বেশ অন্যরকম লাগছে। তা হারুদা, এই পুকুর থেকে কতটা দূরে বাড়িটা?
এই তো দাদা বাবু, এই বাঘটা পেরোলেই বাড়িটা, আর পুকুরটাতে স্নান বাদ বাকি জলের কাজ করা হয় আশেপাশে যেসব মানুষরা থাকে। তারপর আবার তারা চলতে শুরু করলো। পুকুরের সামনে বাঘ ঘুরে চারিপাশ জঙ্গলে ঘেরা এক পুরনো টালির বাড়ির সামনে এসে তারা পৌঁছালো। বাড়িটি গ্রামের শেষ প্রান্তে নয়, তবে একটু ফাঁকা জায়গায়, বেশ নিরিবিলি। এদিক দিয়ে যে অনেকদিন কেউ আসেনি তা বেশ বোঝাই যাচ্ছে। তবে প্রায় 200 মিটার ছাড়ালে এই বাড়িটির বাঁদিকে কয়েকটা ঘর আছে। তবে এ বাড়িটা যেন একা এখানে দাঁড়িয়ে আছে। চারিপাশে জঙ্গল ছাড়াও বড় বড় তাল গাছে ঘেরা, পাশেই ধুধু মাঠ। বাড়িটি সুজয় ও রিয়ার বেশ পছন্দ হয়েছে। শহরের কোলাহল থেকে এ ঢের ভালো। হারু বলে উঠল, আর দাদা বাবু, আসলে অনেক দিনই গ্রামে কেউ এইদিকে আসেনি তো, তাই জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আসুন, আমি ঘর খুলে দিচ্ছি। আমি আসবার সময় ঘরের চাবি নিয়ে এসেছি। হারু ঘরের তালা খুলে দিল। ঘরটা বাইরে থেকে পুরনো হলেও ভেতরে বেশ গোছানো। ঘরে অনেকদিন কেউ না আসায় ধুলোর স্তূপ জমে গেছে। হারু তা ভালোভাবে পরিষ্কার করে দিল। তারপর সুজয় ও রিয়া তাদের ব্যাগপত্র রেখে বিছানায় বসল। হারু খাবার জল ততক্ষণে ঘরে পৌঁছে দিল। তারপর হারু বলল, দাদা বাবু, আপনারা দুদিনের জন্য ঘুরতে এসেছেন, তাই হাত পুড়িয়ে রান্না করার দরকার নেই। আমি এসে আপনাদের খাবার দিয়ে যাবো ক্ষণ। তখন সুজয় বলল, না না হারুদা, তুমি আবার এত কষ্ট করবে কেন? আমরা হোটেল বা কোথাও খেয়ে নেব, তোমায় চিন্তা করতে হবে না। হারু আবার বলল, আপনারা আমাদের অতিথি, আপনারা হোটেলে খাবেন কেন? আর তাছাড়া গ্রামে হোটেল নেই। তখন রিয়া বলল, আচ্ছা হারু দাদা, তোমাদের বাড়ি কোথায় গো? আমার বাড়ি এখান থেকে 2-3 ঘর পরে। আচ্ছা দাদা বাবু, আপনারা কোথায় যাবেন? তখন সুজয় বলল, আসলে হারুদা, আমাদের বিয়ে ঠিক হয়েছে, দুজনেই চাকরি করি, তাই আমরা ঠিক করি আমরা দুজনে মিলে ঘুরতে যাব। আমরা বাড়িতে না জানিয়ে এখানে এসেছি, ভুবনগড়ের পুতুল বাড়ি দেখব আর ও সম্পর্কে জানবো বলে। ভুবনগড়ের পুতুল বাড়ির নাম শুনে হারু অবাক হয়ে গেল। সে বেশ ভয় পেয়ে গেল, সেটা তার মুখ দেখে স্পষ্টই বোঝা গেল। সে অবাক হয়ে বলে উঠল, ভুবনগড়ের পুতুল বাড়ি? রিয়া বলে উঠল, হ্যাঁ হারুদা, ভুবনগড়ের পুতুল বাড়ি। ওর জন্যই তো আমরা এত দূর এসেছি ওই বাড়ি ঘুরবো বলে। ওই বাড়িতে নাকি কোনো একটা রহস্য লুকিয়ে আছে। আমরা তার গন্ধে গন্ধে এখানে এসেছি। সুজয় সাথে সাথে হারুকে বলল, কিন্তু হারুদা, তুমি ওই বাড়ির নাম শুনে এমন অবাক হলে কেন? তুমি কি ওই বাড়ির সম্পর্কে কিছু জানো? তোমার মুখটা এমন দেখাচ্ছে। তুমি কিছু জানলে আমাদের বলো, তাহলে আমাদের সুবিধা হবে। তখন হারু ভয়ে অস্থির হয়ে বলল, হ্যাঁ, না না, আমি তেমন কিছু জানি না। শুধু বাবার কাছে শুনেছি ওই বাড়ি নাকি ভালো নয়, ওখানে নাকি অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, আর যারা যায় ওই বাড়িতে তারা নাকি আর বেঁচে ফেরে না, আর যারা ফিরে তারা নাকি সুস্থভাবে ফেরে না, ফিরেও তার কিছুদিনের মধ্যেই তারা মারা যায়। বিশেষ করে প্রেমিক যুগল বা শত বিয়ে হয়েছে যাদের। আপনাদের একটা কথা বলি দাদা বাবু, আপনারা ওই বাড়িতে যাবেন না। শুধু শুধু কেন বিপদে ফেলবেন নিজেদের জীবনগুলো? এই শুনে রিয়া বলল, ধুর, ওইসব বাজে কথা। তবে তোমার কথা শুনে আরও যাওয়ার ইচ্ছাটা বেড়ে গেল, জানো তো হারুদা। তার মানে ওই বাড়িতে ভালোই অ্যাডভেঞ্চার আছে। তাই বলি গ্রামের মানুষরা এরকম আজগুবি ভাবনা ভাবে। তখন আবার হারু বলল, না দিদি, এটা গ্রামের মানুষের আজগুবি ভাবনা নয়, এগুলো নাকি হয়েছে। হ্যাঁ, যাই হোক, আমি আগে সাবধান করে দিলাম আপনাদের।
ওখানে আমাদের গ্রামের মানুষ কেউ চায় না। আচ্ছা, তাহলে আমি চলি। কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন, আমি 2 ঘর পরেই থাকি। এই বলে হারু চলে গেল। সুজয় ও রিয়ার হারুর কথা শুনে একটু খটকা লাগলো, তবে তারা অতটা গুরুত্ব দিল না। তারপর তারা স্নান খাওয়া দাওয়া সেরে বিকালবেলা বেরিয়ে পড়ল ভুবনগড়ের পুতুল বাড়ির উদ্দেশ্যে। তারা যেতে যেতে পথে এক প্রবীণ বৃদ্ধ মানুষের সাথে তাদের দেখা হয়। লোকটির বয়স প্রায় 80 ছাড়িয়েছে। লোকটিকে সুজয় দেখে জিজ্ঞেস করলো, বলছি দাদু, এখানে ভুবনগড়ের পুতুল বাড়ি যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারবেন? তখন লোকটি বেশ অবাক ও ভয়ের স্বরে উত্তর দিল, ভুবনগড়ের পুতুল বাড়ি? তা তোমাদের ওখানে কি দরকার? তখন সুজয় বলল, আসলে দাদু, আমরা ওখানে ঘুরতে যাব বলে কলকাতা থেকে এসেছি, বাড়িটা ঘুরে দেখব। বৃদ্ধ লোকটি দিক নির্দেশ করে বলল, এই এখান থেকে হাঁটলে দেখবে একটা বড় শাল গাছ আর একটা পাকড় গাছ আছে। আর তার পাশের গলি ধরে হেঁটে গেলেই পুতুল বাড়ি পাবে। তবে লোকটির ঠিকানাটা বলে দেওয়ার পর অদ্ভুতভাবে বলল, ওখানে যেও না, ওখানে যেও না, বিপদ আছে, সমূহ বিপদ। এই বলতে বলতে সে চলে গেল। এই কথা শুনে রিয়া একটু ভয় পেয়ে বলল, সুজয়, আমার মনে হয় না আমাদের ওখানে যাওয়াটা ঠিক হবে। শোন না, চল না ফিরে যাই, সবাই বারণ করছে যখন। কিন্তু সুজয় বলে, তুই ভয় পাচ্ছিস? আমার কিন্তু বেশ মজা লাগছে, একটা ভুতুড়ে ব্যাপার আছে মনে হচ্ছে। তুই যে নিজেই একটু আগে হারুদাকে এসব আজগুবি ভাবনা বললি, তাহলে আবার ভয় পাচ্ছিস? আর এত দূর এসে ফেরত যাব? কাভি নেই। তুই চল, চল তো। আর তুই না গেলে এখানে থাক, আমি চললাম। অগত্যা রিয়াও আর কথা না বাড়িয়ে সুজয়ের সাথে যেতে শুরু করলো। তারা বৃদ্ধ লোকটির নির্দেশ মতো হাঁটতে হাঁটতে সামনেই শাল গাছ আর একটা পাকড় গাছের নিচে এসে দাঁড়ালো। তখন সুজয় বলল, এই তো আমরা প্রায় পৌঁছে গেছি, এই তো সেই গাছগুলো, আর পাশেই রাস্তা। কিন্তু তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা। হঠাৎ কোথা থেকে একদল কাকের ঝাঁকে সে ডানা ঝাপটি কি কর্কশ শব্দ করেই না ডাকছে, যেন এক্ষুনি এখানে কোনো খারাপ কিছু ঘটবে। রিয়াকে যেন ভয়টা আরো গ্রাস করে নিল। সে আবার সুজয়কে ভয়ার্ত স্বরে বলল, সুজয়, আমার কিন্তু কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটবে। চল না, বাড়ি ফিরে যাই না। দেখ, কাকগুলো কেমন ভাবে ডাকছে। হঠাৎ করে কাকগুলো এলো বা কোথা থেকে? এতক্ষণ তো এখানে ছিল না। দেখ দেখ ভাই, কাকে কিন্তু সবার প্রথম বিপদের খবর পায়। সুজয় এই শুনে একটু বিরক্তির স্বরে রিয়াকে বলল, ধুর, তুই আবার এসব কুসংস্কার কবে থেকে মানতে শুরু করলি? কাক কোথা থেকে আসবে মানে? যেখান থেকে আসে ওরা বেচারা ওদের মতো ডাকছে, তাতেও মানুষের সমস্যা। তোর না ওই হারুদা ও বৃদ্ধ লোকটার কথা শুনে মাথাটা একেবারে গেছে। চল সামনের দিকে এগোই। সেই মতোই তারা সরু গলি ধরে এগোতে শুরু করে। রাস্তাটা পুরো জঙ্গলে আবৃত। এদিকে কেউ বহুকাল আসেনি, বেশ বোঝা যাচ্ছে। এবার তারা থামে এক প্রাসাদ সহ বাড়ির সামনে। এটাই ভুবনগড়ের পুতুল বাড়ি। বাড়ির প্রথমে দেখা যাচ্ছে একটা লোহার গেট, তাতে নানান কারুকার্য করা। বাড়িটা অনেকদিন যত্ন না নেওয়ায় দেয়ালের কিছু অংশ খসে পড়েছে। গায়ে জংলা লতানো গাছ শেওড়া। তারা তাদের পাকাপাকি থাকার ব্যবস্থা করে নিয়েছে। বাড়িটাকে যেন চারিদিক থেকে ঘন জঙ্গল গিলে খেতে চাইছে। চারিদিক নিস্তব্ধ, শুনশান, কোনো কাকপক্ষীর যেন একটা আওয়াজও নেই। বাড়িটি দোতলা, তবে 3 তলায় বোধ হয় একটা ঘর আছে। আপাতত বাইরে থেকে এইটুকুই দেখা যাচ্ছে। তারপর দুজনে গেটের কাছে গিয়ে গেটটি খোলার চেষ্টা করলো। একে পুরনো,
তারপর অনেক দিন ধরে গেটটা কেউ খোলেনি, তাই জং ধরে গেছে। অবশেষে অনেক চেষ্টার পর গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল। তারপর তারা সেই বাড়ির সামনে খোদাই করে লেখা ভুবনগড়ের জমিদার বাড়ি। ধুলো জমে গেছে, তবুও সেই ধুলো ভেদ করে লেখাটা ভালোই বোঝা যাচ্ছে। এই দেখে রিয়া সুজয়ের কাছে প্রশ্ন করলো, আচ্ছা সুজয়, আমরা তো জানতাম এই বাড়ির নাম ভুবনগড়ের পুতুল বাড়ি, কিন্তু এখানে তো জমিদার বাড়ি লেখা আছে, কেন বলতো? সুজয় বলল, আমিও পুতুল বাড়ি জানতাম, হয়তো এর পেছনে কোনো রহস্য আছে। এই বলতে বলতে হঠাৎ তারা তাদের পেছন থেকে একটা ভারী কণ্ঠস্বর শুনতে পায়। কি বাবুরা ভাবছেন তো এই বাড়ির নাম পুতুল বাড়ি না হয়ে জমিদার বাড়ি কেন? এই কণ্ঠস্বর শুনে সুজয় ও রিয়া চমকে পেছনে তাকালো। এখানে তো কারোর থাকার কথা না, তাহলে ইনি কোথা থেকে এলেন? তারা পেছনে তাকিয়ে দেখল বয়স 40 বা 45 হবে এমন একজন লোক দাঁড়িয়ে আছে। পরনে তার বেশ ভালো ধুতি, গায়ে চাদর মোড়ানো, চাদরের নিচ দিয়ে জমকালো পাঞ্জাবি দেখা যাচ্ছে। লোকটি যে বেশ বড় তা বললে ভুল হবে না। লোকটির হাতে একটি হ্যারিকেন রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় ওনার মুখ চাদর দিয়ে অর্ধেক ঢাকা। এই দেখে সুজয় বলল, আপনি আপনি কি? আর এখানেই বা কি করছেন? বাড়ির রাস্তা বা গেট দেখে তো মনে হচ্ছে না এখানে অনেক দিন কেউ এসেছে বলে। আর এই জঙ্গলের মধ্যে আপনিই বা একা কি করছেন? তখন লোকটি উত্তর দিলেন, আসলে দাদাবাবু, আমি অরুণ সরকেল। আমাকে সবাই সরকেল বলেই ডাকে গ্রামের লোকেরা। আমি এ বাড়ির দেখাশোনা করি। গ্রামের মানুষ তেমন তো আর কেউই এখানে আসে না, তাই আমি মাঝে মাঝে এসে ঘুরে যাই। একা হাতে আর আমি কতটাই বা পরিষ্কার করতে পারি, তাই যতটুকু পারি ততটাই করি। আপনারা বাড়িতে ঢুকেছেন দেখে আমিও এলাম পিছন পিছন। আমার সাথে আপনারা বাড়ির ভেতরে আসুন, আমি আপনাদের সবটা বলছি এ বাড়ির সম্পর্কে। সুজয়ও আর কথা বাড়াতে চাইল না। এই অচেনা জায়গায় একজন সবকিছু বলার এবং গাইডের লোক পাওয়া গেলে এর থেকে ভালো আর কি বা হতে পারে। তাই লোকটির কথা মতো ওরা ওনার সাথেই ভেতরে যাবার জন্য প্রস্তুত হলে রিয়া সুজয়কে বলে, সুজয়, আমার কিন্তু কেমন একটা লাগছে। লোকটা হঠাৎ করে কোথা থেকে চলে আসলো রে, আর আমাদের সাহায্যই বা কেন করতে চাইছে? তখন সুজয় বেশ বিরক্তির স্বরে বলল, তোর এই সন্দেহ বাতিকটা গেল না। লোকটা তো সবটা বলল। তোর এত সন্দেহ, এত অসুবিধা, তাহলে এলি কেন? আমি ওনার সাথে ভেতরে গেলাম, তুই এলে আয়। তারপর তারা বাড়ির একতলাতে ঢুকল। সরকেল তাদের প্রথমে বাড়ির একতলার বসার ঘরে নিয়ে গেল। সেখানে এখনো নানান আসবাবপত্র সাজানো, তবে বাইরে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ায় তেমন স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। সুজয় তাই তার ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করতে গেল, কিন্তু দেখে সে লাইটটা বাড়িতেই ফেলে এসেছে। সুজয়ের মনের কথা মুহূর্তে যেন সরকেলবাবু বুঝে গেলেন। তিনি বলে উঠলেন, চিন্তা করবেন না দাদাবাবু, আমার কাছে লণ্ঠন আছে, তাতে অসুবিধে হবে না। সুজয় বলল, গ্রামের মানুষ আমাদের তেমন কিছু বলতে চাইল না। কী সব অতৃপ্ত আত্মা আজগুবি কথা বলল। আর তারা যে বলল এখানে কেউ আসে না, তাহলে আপনি? তখন সরকেলবাবু বললেন, গ্রামের মানুষ জানে না যে আমি এখানে আসি। আর আপনারা ভাবছেন কেন যে তারা সব আজগুবি গল্প বলছে? এটা তো সত্যিও হতে পারে, আজগুবি না হয়ে। ধুর, কি যে আপনি বলেন না, এরকম আবার হয় নাকি? এমন সময় হঠাৎ করে 3 তলায় দরজা বাড়ি খাওয়ার আওয়াজে সুজয় ও রিয়া দুজনেই চমকে গেল। সরকেলবাবু বললেন, ভয় পাবেন না, বাতাসে হয়তো 3 তলা চিলেকোঠা দরজাটা বাড়ি খেয়েছে। আচ্ছা, আপনাদের বলি, এটা হলো গড়ের জমিদার রুদ্রপ্রতাপ ঘোষালের বসার ঘর। এখানেই তিনি জমিদারের সব কাজকর্ম করতেন। তার স্ত্রী হলেন সরোজা রানী ঘোষাল।
তিনিও ছিলেন প্রভাবশালী এক মেয়ে। তারা খুব আনন্দেই এখানে দিন কাটাচ্ছিল। তাদের জমিদারিও বেশ ভালোই চলছিল। আর তিনি খুব জনদরদি জমিদার ছিলেন। তাকে সবাই এখানে খুবই মানতেন। কিন্তু তাদের একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। তাই তারা একদিন তাদের কুল পুরোহিতকে ডাকলেন। তবে তাদের এই কুল পুরোহিত সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন তন্ত্র সাধক কাল ভৈরব। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটাই বলে দিতে পারতেন। এবার রিয়া সরখেল বাবুকে প্রশ্ন করলো। আচ্ছা সরখেল বাবু, আপনি এত কিছু জানলেন কি করে বলুন তো? গ্রামের মানুষ তো এত কিছু বলতে পারলো না, আপনি কি করে জানলেন? তখন সরখেল বাবু একটু বিদ্রূপের হাসি হেসে বললেন, আমি তো সব জানবো, আমারই তো জানবার কথা সব। তখন রিয়া একটু চমকে বলল, কি বলছেনটা কি আপনি? আপনার সব জানার কথা মানেটা কি? আসলে গ্রামের মানুষ কি করে জানবে এত কথা? আমার বাবা এখানে কাজ করতেন, তিনি আমাকে সবটা বলেছেন, আর তাই আমি জানি। সুজয় বলল, আচ্ছা আচ্ছা, তার জন্যই আপনি এতটা জানেন। ঠিক আছে, আপনি বলুন, আমরা সব শুনবো। সরখেল বাবু আবার বলতে শুরু করলেন, জমিদার মশাই একদিন তান্ত্রিক কাল ভৈরবকে ডেকে তাদের নিঃসন্তানের বেদনা থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। কাল ভৈরব তখন বললেন, যদি কোনো ফলের গাছের প্রথম ফলন ধরেছে এমন গাছ থেকে ফল এনে সাথে চন্দন বাটা মিশিয়ে জমিদার মশাইয়ের স্ত্রীকে খাওয়ানো যায়, তবে তারাই বেদনা থেকে মুক্তি পাবেন। রিয়া তখন বলল, তারপর তারপর কি হলো? তারা কি সন্তান লাভ করেছিল? সরখেল বাবু তখন বলেন, হ্যাঁ দিদিমণি, তারপর জমিদার মশাই ও তার স্ত্রী সন্তান লাভ করেছিলেন। রিয়া বলল, হ্যাঁ মনে হয় নাকি? তখন আবার সরখেল বাবু বললেন, হ্যাঁ দিদিমণি, হয় হয়। আপনারা শহরের মানুষ, তাই এসবে বিশ্বাস করেন না। যাই হোক, তারপর বলি, জমিদার মশাই ও তার স্ত্রী সন্তান তো লাভ করেছিলেন, কিন্তু সুজয় বলল, কিন্তু কি সরখেলবাবু? তাদের কন্যা সন্তান জন্ম নিল। সে যখন একটু করে বড় হলো, জমিদার মশাই বুঝতে পারলেন তার মেয়ে স্বাভাবিক নয়, তার মেয়ে মানসিক রোগী। তিনি তার মেয়েকে খুবই ভালোবাসতেন, অনেক ডাক্তারকেও দেখিয়েছিলেন, কিন্তু কোনো কিছুই লাভ হয়নি। তিনি তার মেয়ের নাম রেখেছিলেন মীনাক্ষী, তার মেয়ের মিষ্টি মুখ দেখে। সেবার মেয়ের জন্মদিনে সরখেল বাবু এই কথাটা শেষ করতে না করতেই রিয়া দরজার পাশে কাউকে তার দিকে হাত বাড়িয়ে ডাকতে দেখে খুব জোরে চিৎকার করে উঠল। সুজয় তৎক্ষণাৎ রিয়ার কাছে গিয়ে রিয়াকে ধরে বলল, কি হয়েছে রিয়া? এমন জোরে চিৎকার করে উঠলি কেন তুই? তখন রিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সুজয়, সুজয়, ওখানে একটা বাচ্চা দাঁড়িয়ে ছিল, বিশ্বাস করে আমি দেখেছি। ও আমাকে হাত বাড়িয়ে ডাকছিল। সরখেল বাবু তখন বললেন, না না দিদিমণি, তা কি করে সম্ভব? এখানে কোনো বাচ্চা আসবেই বা কোথা থেকে? হ্যাঁ, আপনি বোধহয় ভুলই দেখেছেন। সুজয় তখন বলল, হ্যাঁ রিয়া, তুই ভুলই দেখেছিস হয়তো। জমিদার মশাইয়ের মেয়ের কথা শুনে হ্যালুসিনেশন করেছিস, কেউই নেই এখানে। কিন্তু রিয়ার মন থেকে বিষয়টা গেল না। সরখেল বাবু আবার বলতে শুরু করলেন, মেয়ের জন্মদিনে জমিদার মশাই এলাই আয়োজন করলেন, গ্রামের সকলকে তিনি খাওয়ালেন। মেয়ে তার বাবার কাছে জন্মদিনে একটি পুতুল চাইল। পরদিন জমিদার মশাই সব পুতুলওয়ালাকে এখানে ডাকলেন। সব পুতুলওয়ালা মীনাক্ষীকে নানান ধরনের পুতুলও দেখালেন। মীনাক্ষী সব পুতুল দেখে একটা পুতুল বাঁচল। পুতুলটা দেখতে ভারী অদ্ভুত ছিল, তবে মেয়ের পছন্দেই জমিদার মশাই পুতুলটা নিলেন। এতেই ঘটল বিপদ। পুতুলটা মোটেও স্বাভাবিক পুতুল ছিল না। তখন সুজয় বলল, কেন স্বাভাবিক না কেন? এরই মধ্যে হঠাৎ রিয়া আবার খেয়াল করল দু জোড়া চোখ
তার দিকে চেয়ে আছে। সে সুজয়কে এই কথাটা বলতে গেলে সুজয় আবার বলল এটা তার চোখের ভুল। সরকেলবাবু আবার বলতে শুরু করলেন, মীনাক্ষী পুতুলটাকে খুবই ভালোবেসে ফেলেছিল, সব সময় সেটাকে সাথে সাথেই রাখতো। এমনই একদিন হঠাৎ রাত 12টার সময় ঘুম ভেঙে গেল মীনাক্ষীর। সে উঠে দেখলো যে পুতুলটা আর তার পাশে নেই। এটা দেখেই চিৎকার করে কাঁদতে শুরু করলো সে। কাঁদতে কাঁদতে হঠাৎ ও খেয়াল করলো যে ঘরের জানালায় বসে পুতুলটি পা দুলিয়ে দুলিয়ে বলছে, মীনাক্ষী, ও মীনাক্ষী, তোমাকে যে আমার সঙ্গে যেতে হবে, যেতে হবে তোমাকে। এই দুনিয়া যে ভালো নয়, একদম ভালো নয়। মীনাক্ষী ভয় চিৎকার করে কাঁদতে শুরু করলো, কিন্তু সেই শব্দ তার ঘরের বাইরে গেল না। কিছুক্ষণের মধ্যে মীনাক্ষী ভয়েতে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালবেলা জমিদার মশাই ঘরে এসে দেখলেন যে তার মেয়ে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর তার পাশেই রয়েছে তার শখের পুতুলখানা। জমিদার বাবু হঠাৎ মীনাক্ষীর হাতে পায়ে কিছু কিছু জায়গায় কেটে রক্ত বেরোচ্ছে দেখে খুবই অবাক হয়ে গেলেন। মীনাক্ষীর জ্ঞান ফেরার পর সে সবকিছু তার বাবাকে বলে, কিন্তু জমিদার মশাই সেই কথা হয়তো তার মেয়ের কোনো প্রলাপ বকছেন ভেবে এড়িয়েই যান। আর তার ওপর তার মেয়ে মানসিক রোগী ছিলেন, তাই তিনি অতটা গুরুত্বও দিলেন না। কিন্তু প্রায় দিনই এমন ঘটনা ঘটতে থাকলো। বাড়ির আশেপাশের কিছু মানুষও রাত 12টার পর এ বাড়ি থেকে অদ্ভুত ধরনের শব্দও শুনতে থাকলো। কখনো একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ, কখনো বা হাসির শব্দ। কিন্তু অদ্ভুতভাবে জমিদার মশাই ও তার স্ত্রী এমন কোনো শব্দ শুনতে পেল না কোনোদিনই। এভাবে কদিন চলতে থাকলো। দিন দিন মীনাক্ষী যেন কেমন হয়ে যাচ্ছিল। গল্প শুনতে শুনতে সুজয় একটা সিগারেট ধরালো আর সরখেল বাবুকে বলল, সরকেল বাবু, চলবে? আসলে অনেকক্ষণ ধরে শুনছি তো, গলাটা শুকিয়ে গেছে। সরখেল বাবু বললেন, না না বাবু, আমি ওসব খাই না। বাহ, বেশ ভালো তো আপনি। আচ্ছা, আপনি আবার শুরু করুন। রিয়াও তখন সুজয়ের পাশে দাঁড়িয়ে আছে। সরখেল বাবু আবার বলতে শুরু করলেন, একদিন মীনাক্ষী হঠাৎ কেমন যেন রুদ্র রূপ ধারণ করে চিৎকার করতে করতে বলতে লাগলো, রক্ত চাই, রক্ত, মানুষের রক্ত। যার সবে মাত্র বিয়ে হয়েছে বা বিয়ের উপযোগী, ও সবে মাত্র কোনো বাচ্চার মা হয়েছে, এমন মানুষের রক্ত চাই। জমিদার মশাই মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। মেয়ের এমন রূপ দেখে তিনি বাধ্য হয়েছিলেন গ্রামের থেকে বিবাহযোগ্য এবং সদ্য মা হওয়া মহিলাদের ধরে আনতে। তারপর তাদের মূল উচ্ছেদ করা হতো আর দেহগুলো ছটফট করত। মুন্ডহীন দেহ থেকে ফিনকি দিয়ে বের হওয়া রক্তগুলো মীনাক্ষী শুষে শুষে খেত, আর পাশেই থাকতো সেই পুতুলটা। কি ভয়ানক ঘটনা! এভাবে প্রতিদিন মানুষ ধরে আনতে আনতে গ্রামও প্রায় ফাঁকা হয়ে যাচ্ছিল। গ্রামের মানুষের কাছে রুদ্রপ্রতাপ ঘোষাল অত্যাচারী নরখাদক জমিদার হিসেবে বিবেচিত হতে শুরু করলো। তারাও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। কিন্তু একদিন গ্রামের মানুষ জমিদার বাড়িতে ঢোকার পথে দেখলো পাশের ঝোপঝাড়ে কিছু নড়ছে। তারা খেয়াল করলো মীনাক্ষীর কাছে থাকা পুতুলটি সেই পুতুলওয়ালার ঘাড় থেকে রক্ত শুষে খাচ্ছে। তারা ভয় পেয়ে গেল পুতুলটিকে দেখে। তাদের দিকে আর চোখে একবার তাকালো, তার সারা মুখে রক্ত। সে ওই অবস্থাতেই বাড়ির ভেতর ঢুকে গেল। এরপর দিনের পর দিন নরহত্যার ফলে জমিদার মশাই নিজেও বিবেকের কাছে অপরাধী হয়ে যাচ্ছিলেন। তিনি এবার তান্ত্রিক কাল ভৈরবকে ডাকলেন। তাকে সবকিছু জানানোর পর তিনি বললেন, তোমাদের যে 3 তলার ঘরটা আছে ওখানে একটা যজ্ঞ করতে হবে। তিনি এও বললেন, আপনার মেয়ের কাছে যে পুতুলটি আছে তাতে অতৃপ্ত আত্মা আছে, সেই রক্ত চাইছে, তাকে আগে বিনাশ করতে হবে।
না হলে এই বিপদ আরো বাড়বে। পরের অমাবস্যাতে বাড়ির সামনে থাকা শাল আর পাকুর গাছ থেকে 3 শাখা প্রশাখা যুক্ত ডাল কেটে এনে 2.5 হাত করে কেটে রাখবে, আর সেই কাঠের আগুনেই যজ্ঞ হবে। আর সাথে মীনাক্ষীর 3টি চুল লাগবে। আর অবশ্যই যেন যজ্ঞের সামনে মীনাক্ষী তার সেই পুতুলটাকে নিয়ে বসে। তান্ত্রিক মশাইয়ের কথা মতো জমিদার মশাই সব আয়োজন করলেন। মীনাক্ষীকে আর ওই পুতুলটাকেও আনা হলো। সেই যজ্ঞের আগুনে যেই মীনাক্ষীর 3টি চুল দেওয়া হলো, অমনি সে কেমন গোঙাতে শুরু করলো। আর কেমন অদ্ভুত কণ্ঠস্বর তার গলা থেকে বেরোলো, যে গলাটি তার নয়। সে গোঙাতে গোঙাতে বলল, এই কাল ভৈরব, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি যাব না, মীনাক্ষীর কাছ থেকে আমি কিছুতেই যাব না। তখন কাল ভৈরব তার কাছে জানতে চাইল, তুই কে? বল বল, তুই কে? মীনাক্ষীর সাথেই বা আছিস কেন? তখন অতৃপ্ত আত্মাটি বলল, না, আমি বলবো না, আমি বলবো না তোকে। তখন কাল ভৈরব মন্ত্রপুত এক মুঠো ধুনো আগুনে ছুড়ল আর বলল, তুই এবার বলবি নাকি আমি অন্য ব্যবস্থা নেব? তখন সেই অতৃপ্ত আত্মা জ্বালায় ছটফট করতে করতেই বলল, আমি বলছি, আমার নাম টগর। আমি ওই ষষ্ঠী গ্রামে থাকতাম। আমার খুব পুতুলের শখ ছিল, কিন্তু আমার মা বাবা আমি মেয়ে হওয়ায় একটুও খুশি ছিল না। একদিন বাবা পুতুল কিনতে বাজারে নিয়ে গেল। সেখানে এই পুতুলটা আমায় কিনে দিয়েছিল, কিন্তু আমাকে কিছুক্ষণ দাঁড় করিয়ে বাবা যেন কোথায় একটা চলে গেল, আর ফিরে আসলো না। আমি বাবার জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর হঠাৎ কয়েকটা লোক আমাকে খাবারের লোভ দেখিয়ে একটা ভাঙা বাড়িতে নিয়ে কি সব বাজে কাজ করে তাদের লালসা মিটিয়ে আমাকে মেরে ফেললো। আর আমার পাশে পড়ে থাকলো সেই পুতুলটা। রাতের অন্ধকারে শেয়াল কুকুরেরা আমায় ছিঁড়ে গেল। আমার অতৃপ্ত আত্মা ওই পুতুলের মধ্যে ঢুকে গেল। এদের বাড়ির যে পুতুলওয়ালার কাছ থেকে পুতুল কিনেছিল, সে আমার পুতুলটাই কুড়িয়ে এনে এখানে বেশি টাকায় বিক্রি করেছিল। আমি তাকেও মেরে ফেলেছি। সেই জন্যই আমি বিবাহযোগ্য ছেলে, মেয়ে বা সদ্য বিবাহ হয়েছে তাদের রক্ত চুষে খাই, যাতে তারা কোনো মেয়ে সন্তানের জন্ম না দেয় আর তাদের ক্ষতি না করে। মেয়ে হওয়াটা যেন একটা বড় অপরাধ হয়ে উঠেছে। আমি আমার মা বাবাকেও শাস্তি দিয়েছি, কিন্তু আমার একা একা ভালো লাগছিল না, তাই আমি মীনাক্ষীর কাছে এসেছি। কাল ভৈরব সব কথা শুনে তারপর বলল, কিন্তু এইবার তুই চলে যা মীনাক্ষীর শরীর থেকে। কিন্তু টগর উত্তর দেয়, না, আমি যাব না, আমি যাব না ওকে ছেড়ে। কাল ভৈরব যত মন্ত্রপুত ধুনো আগুনে দিতে থাকে, মীনাক্ষী তত গোঙাতে থাকে। এমন সময় কাল ভৈরব পুতুলটিকে আগুনে দিতে গেলে মীনাক্ষীর ভেতর থেকে একটা মানব মূর্তি বেরিয়ে এসে কাল ভৈরবের হাত আটকে দিল, আর সঙ্গে সঙ্গে সেই আগুনের মধ্যে ঝাঁপ দিল মীনাক্ষী। আগুনের লেলিহান থেকে মীনাক্ষীর করুণ চিৎকার শোনা গেল। জমিদার মশাই মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন, আর মীনাক্ষীর মাও বিছানা নিল। হঠাৎ একদিন রাত 12টার সময় বাড়ির চারিদিক জুড়ে অট্টহাসি শোনা গেল। বাড়ির দরজা জানালাগুলো বারবার বাড়ি খাচ্ছে, কিন্তু বাইরে কোথাও বাতাসও বইছে না। এই অদ্ভুত অট্টহাসি শুনে জমিদার বাবুর ঘুম ভেঙে গেল, সাথে তার স্ত্রীরও ঘুম ভেঙে গেল।
তার নিচের বারান্দায় এসে দেখলো সোফাতে একটা বাচ্চা মেয়ে বসে রয়েছে, আর তার সাথে সেই পুতুলটাও রয়েছে। জমিদার মশাই ও তার স্ত্রী এইসব দেখে ভীষণই অবাক হলো। কে এমন সময় এখানে এসে বসে আছে আর তার সাথে ওই পুতুলটা? জমিদার মশাই ওই মেয়েটাকে সামনে ঘোরাতেই জমিদার মশাই আর তার স্ত্রী ভীষণভাবেই ভয় পেয়ে গেল। মেয়েটার মুখের এক অংশ যেন খুবলে খাওয়া, তার ঠোঁটের কোণা থেকে রক্ত ঝরছে, কান মাথা থেকেও রক্ত ঝরছে, আর চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। জমিদার মশাই ভয় পেয়ে বলে উঠলেন, কে কে তুমি তুমি কে, এখানে কি করছো? মেয়েটি তখন কর্কশ স্বরে বলল, আমায় চিনতে পারছিস না? আমি টগর। এতদিন তো আমাকেই তাড়াতে চাইছিলিস, এখন আমাকেই চিনতে পারছিস না? এই বলে সে আবার হাসতে শুরু করলো। সে আবার বলতে লাগলো, আমি যে এতদিন তোর মেয়ে মীনাক্ষীর সাথেই ছিলাম, সেটা তো তোদের সহ্য হলো না। তোরাও তোদের মেয়েটাকে মেরে ফেললি, এর কোনো ক্ষমা হবে না। এবার তোরাও মরবি, সবাই মরবি। জমিদার মশাই ভয়ে হন্তদন্ত হয়ে মেয়েটাকে মারতে ঘর থেকে বন্দুক আনতে ছোটে, কিন্তু তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা। মেয়েটার হাত স্বাভাবিকের তুলনায় হঠাৎই অনেক লম্বা হয়ে গিয়ে রান্নাঘর থেকে একটা আঁশ বটি নিয়ে জমিদার মশাইয়ের গলা থেকে এক কোপে তার মুন্ডুটা আলাদা করে দিল। মুন্ডুহীন দেহটা মেঝেতে ছটফট করতে লাগলো। জমিদার মশাইয়ের স্ত্রী এমন কাণ্ড দেখে তিনি জমিদার মশাইয়ের কাছে ছুটে আসতে গেলে মেয়েটি তাকেও মেরে ফেলল। তার দেহ থেকেও মুন্ডুটা আলাদা করে দিলে মুন্ডুহীন দুটো দেহই মেঝেতে ছটফট করতে লাগলো, আর মেয়েটি তাদের দেহ থেকে রক্ত শুষে শুষে খেতে থাকলো। ওদিকে জমিদারের উপর ক্রোধে গ্রামবাসীরাও আঘাত করতে আসলে বাড়িতে ঢুকে এমন অবস্থা দেখে তারাও ভয়ে এখান থেকে পালিয়ে যায়। তারপর আর কোনোদিনও মেয়েটির খোঁজ এ বাড়িতে পাওয়া যায়নি। সেই থেকে এ বাড়ির নাম হয়ে গেল ভুবনগরের পুতুল বাড়ি। সরখেলবাবু গল্পটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সুজয় ও রিয়াও যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। সরখেলবাবু বললেন, তা দাদাবাবুরা চলুন বাড়িটা পুরোটা ঘুরিয়ে দেখাই আপনাদের। তখন সুজয় বলল, কি নৃশংস ঘটনা, ভাবলেই গা শিউরে ওঠে। তারপর তারা দোতলার একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। সরখেলবাবু বললেন, এই হলো মীনাক্ষীর ঘর। মীনাক্ষীর ঘরে প্রবেশ করতেই রিয়ার যেন অন্যরকম একটা অনুভূতি হয়। ঘরে ঢুকে দেখে দেওয়ালে একটা বাচ্চা মেয়ের ছবি, কিন্তু ছবিটার কিছু অংশ ছেঁড়া মনে হচ্ছে। ছবি থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে। সরখেলবাবু বলেন, এটাই হলো মীনাক্ষী। ছবিটা দেখে রিয়া সরখেলবাবুকে বলল, আচ্ছা সরখেলবাবু, ছবিটার বাকি অংশটা কোথায়? তখন সরখেলবাবু উত্তর দেন, এই ছবিটি জমিদার মশাই একজন ক্যামেরাম্যানকে ডেকে এনে তুলেছিলেন মীনাক্ষীর সাথে তার পুতুলের। এই ক্যামেরাম্যানকে আনতে জমিদার মশাইয়ের বেশ নাজেহাল অবস্থাও হয়েছিল, কিন্তু তিনি তার মেয়েকে এতটাই ভালোবাসতেন যে শহর থেকে কষ্ট করে ক্যামেরাম্যানকে নিয়ে এসেছিলেন। কিন্তু যেদিন মীনাক্ষী আগুনে ঝাঁপ দিল সেদিনই জমিদার মশাই মীনাক্ষীর পাশ থেকে পুতুলের ছবিটাও বাদ দিয়ে দিয়েছিলেন। তারপর সরখেলবাবু নিয়ে যান সেই ঘরে যেখানে প্রতিদিন মানুষকে মেরে মীনাক্ষী রক্ত খেত। সরখেলবাবু বললেন, এই দেখুন দাদাবাবু, এখানে কত মানুষকে হত্যা করে মীনাক্ষী রক্ত শুষে খেয়েছে। ঘরটা ভালো করে খেয়াল করে দেখলে দেখা যাবে দেওয়ালের কত জায়গায় এখনো রক্তের শুকনো লাল দাগ। ঘটনাটা ভাবলেই ভয়ে আমার বুকটা কেঁপে ওঠে। তখন সুজয় রিয়াকে ডেকে বলতে গেল, এই রিয়া দেখ, এই বাড়িতে কত ইতিহাস। কিন্তু রিয়া পিছনে নেই। রিয়া তখনও মীনাক্ষীর ঘরে রয়েছে।
সে মীনাক্ষীর ঘরে তার ছবিটাকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে এই তো সেই চোখ যেটাকে সে প্রথমে দেখেছিল। হঠাৎ সেই ছবি থেকে দুটো হাত বেরিয়ে আসে আর সারা ঘর জুড়ে একটা বাচ্চা কান্না করতে শুরু করে আর বলতে থাকে, মা আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমার যে আর ভালো লাগছে না এখানে। রিয়া ভয়ে জ্ঞান হারায়। এদিকে বার কয়েক রিয়াকে ডেকে যখন সাড়া পাচ্ছিল না সুজয়, তখন সে আবার বাইরের দিকে ছুটে আসে। হঠাৎ রিয়ার গলা নকল করে একজন বলছে, সুজয়, আমি এখানে আছি, আমি বাড়িটা একটু ঘুরে দেখছি, বুঝলি? চিন্তা করিস না, আমি ঠিক আছি। তুইও একটু তোর মতো ঘুরে দেখ, সরকার বাবুর সাথে থাক তুই, চিন্তা করিস না, আমি ঠিক আছি। হঠাৎ সুজয় আবার ওই ঘরে ঢুকতে সে আশ্চর্য ভয়ের এক চরম সীমায় পৌঁছে গেল। এটা কি হচ্ছে? আমি এসব কি দেখছি? সে এতক্ষণ এই ঘর সম্পর্কে যা শুনেছে তার চোখের সামনে ভেসে উঠছে। একটা ছোট্ট মেয়ে মুন্ডহীন দেহ থেকে রক্ত চুষে খাচ্ছে আর রক্তমাখা মুখে তার দিকে চেয়ে আছে। সুজয় ভয়ে চোখ বন্ধ করে দিল। আবার চোখ খুলতে দেখল সামনে তেমন কিছুই ঘটছে না, সবই স্বাভাবিক। সরখেলবাবু পাশেই দাঁড়িয়ে আছেন। সরখেলবাবু সুজয়কে বললেন, কি হলো দাদাবাবু আপনার? এমন চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন আপনি? আর কি সব বলছেন? দিদিমণিরা আছেন বাড়ির ওদিকে, ওরা ঘুরছেন ওখানে। চলুন এবার 3 তলায় যাওয়া যাক। সুজয় বেশ ভয় পেয়ে গেলেও নিজের মনকে চোখের ভুল বলে সান্ত্বনা দিয়ে আবার সরখেলবাবুর সাথে গেলেন। 3 তলার চিলেকোঠার ঘরটা খুলতেই দেখতে পেলেন আগুনের ছাইয়ে ভস্য এখনো পড়ে আছে, পরিষ্কার হয়নি। সরখেলবাবু বললেন, এই সেই ঘর যেখানে যজ্ঞ হয়েছিল, আর মীনাক্ষী এখানেই আগুনে ঝাঁপ দিয়েছিল। ঘরটা ভালো করে দেখলে সুজয় দেখল একটা বড় ছবি টাঙানো রয়েছে, তাতে বেশ ধুলোও জমেছে। সুজয় নিজের পকেট থেকে রুমালটা বের করে ধুলোটা সরিয়ে যখন ছবিটা দেখল, তখন সে আশ্চর্য ও ভয় পেয়ে গেল ভীষণভাবে। এই যে স্বয়ং সুজয় ও তার পাশে দাঁড়িয়ে রিয়া। ততক্ষণে সরখেলবাবু বলতে শুরু করলেন, ছবিতে 2 জন হলো জমিদার রুদ্রপ্রতাপ ঘোষাল ও তার স্ত্রী সরোজা রানী ঘোষাল। সুজয়ের ঘটনাটা ভালো লাগে না। নিশ্চয়ই এই বাড়িতে কোনো গন্ডগোল আছে। সে ভয়ে সরখেলবাবুকে বলল, সরকেলবাবু, এখান থেকে তাড়াতাড়ি চলুন, আমাদের রিয়াকে নিয়ে পালাতে হবে। এ বাড়িতে কোনো গন্ডগোল আছে, আমাদের এখান থেকে পালাতে হবে, না হলে বড় বিপদ হয়ে যাবে। তখন সরখেলবাবু একটা অদ্ভুত হাসি দিয়ে বললেন, আমি আর কোথায় পালাবো? সুজয় তখন বলে, পরে কথা হবে, আগে চলুন। এই বলে সুজয় সরখেলবাবুর হাত ধরে টানতে টানতে 3 তলা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সরখেলবাবু পা পিছলে গড়াতে গড়াতে নিচে পড়লেন। সাথে সাথে তার দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। সরখেলবাবুর মুন্ডুটা সুজয়ের দিকে চেয়ে কথা বলে উঠল, পালান সুজয় বাবু, পালান। হঠাৎ একটা বাচ্চা মেয়ের হাসির রোল বেজে উঠল সারা বাড়িতে। সুজয়ের দেহে যেন প্রাণ নেই, তার দম যেন আটকে আসছে। ভয়ে সে রিয়াকে খুঁজতে খুঁজতে দেখে রিয়া মেঝেতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। সুজয় রিয়াকে কোলে করে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরল। তখন প্রায় মাঝামাঝি রাত। সুজয় রিয়াকে ঘরে এনে শুইয়ে দিল। ওই ঘটনার কথা ভাবলেই ভয়ে কেঁপে উঠছে সুজয়। কোথায় তারা আটকে গিয়েছিল সে মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। সে রিয়ার কপালে একটা স্নেহ চুম্বন করল, তারপর সেও রিয়ার পাশে ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাতের প্রায় শেষে রিয়ার জ্ঞান ফিরল। একটা
বাচ্চা মেয়ের ডাকে। কি অদ্ভুত দেখতে মেয়েটাকে! মুখের এক অংশ খুবলে খাওয়া, শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত পড়ছে। রিয়ার ভয়তে তার গলা থেকে একটুও স্বর বেরোচ্ছে না। সে ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু রিয়া যেন কোনো মোহে আটকে গেল। মেয়েটা তাকে ডেকে বলল, আয় আয়, আমার সাথে আয়। রিয়া তার পিছু পিছু হেঁটে যেতে লাগলো। সেই সময় হারু দেখতে পায় রিয়া আপন মনে হেঁটে যাচ্ছে। সে কয়েকবার রিয়াকে ডাকলেও সে না শুনেই চলে যায়। এদিকে সুজয়ের ঘুম ভেঙে রিয়াকে পাশে না দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায় এবং চিন্তায় পড়ে যায় সে। সুজয় হারুর কাছে যাওয়ার জন্য বের হতে গেলেই হারু দরজার সামনেই উপস্থিত হয়। তখন সুজয় সবটাই তাকে খুলে বলে। হারু তখন সুজয়কে বলে যে সে রিয়াকে দেখেছে সকালবেলায় আপন মনে হেঁটে যেতে। সুজয় তখন বুঝতে পারে যে রিয়া ওই বাচ্চা মেয়ের খপ্পরে পড়েছে, তাকে কিছু একটা করতে হবে। তখন হারু বলে, এই কারণে আপনাদের ওখানে যেতে মানা করেছিলাম। যাই হোক, আপনি গ্রামের শেষে তান্ত্রিক কাল ভৈরবের কাছে চলুন, একমাত্র উনি এর থেকে আপনাদের উদ্ধার করতে পারবে। সুজয়ের নামটা খুব চেনা লাগে। তার মনে পড়ে ইনি তো মীনাক্ষীদের সেই কুল পুরোহিত। হারু ও সুজয় সেখানে গেলে তান্ত্রিক কাল ভৈরব বলেন, আমি জানতাম তুই আসবি। অনেক বছর আগের কাজ তো মেটাতে হবে তোকে। হারু তখন সুজয়কে বলে, আসলে তান্ত্রিক কাল ভৈরব হলেন ত্রিকাল বিচারক, তাই সব জানেন উনি। কাল ভৈরব আবার বলে, সব তৈরি আছে যজ্ঞের জন্য, শুধু তুই ওই বাড়ির কিছুটা ধুলো নিয়ে আয়। কিন্তু মনে রাখবি, তোর প্রেমিকার ছদ্মবেশে যেই তোকে ডাকুক না কেন, তুই কিন্তু যাবি না। যা, এখন যা। সুজয় কাল ভৈরবের কথা মতো ওই বাড়িতে যায় ধুলো জোগাড় করতে। বাড়িতে ঢুকতে সুজয় শোনে রিয়া তাকে 3 তলা থেকে ডাকছে। তবে সেটাকে পাত্তা না দিয়ে সুজয় চিৎকার করে বলে, এখান থেকে আমি তোকে মুক্ত করবই। কিছুক্ষণ পর সুজয় সেই বাড়ির ধুলো নিয়ে তান্ত্রিক কাল ভৈরবের কাছে ফিরে আসে। তারপর কাল ভৈরব যজ্ঞ শুরু করে, আর যেই না ওই বাড়ির ধুলো মন্ত্র পড়ে আগুনে দেয়, সাথে সাথে আগুন থেকে বাচ্চা মেয়েটি বেরিয়ে আসে। কি নৃশংসভাবে ক্ষতবিক্ষত তার দেহ! সে চিৎকার করে বলে, আমি যাব না, আমি যাব না, যাব না আমি। কাল ভৈরব বলে, ওর প্রেমিকাকে ছেড়ে দে খুনি। আজ তোকে যেতেই হবে। সেদিন আমি পারিনি, কিন্তু আজ আমি তোকে মুক্ত করবই। কাল ভৈরব সুজয়কে আঙুল চিরে আঙুলের রক্ত দিতে বলল। সুজয় সেই মতো তার আঙুলের রক্ত আগুনে দিল। সাথে সাথে মেয়েটি জোরে জোরে চিৎকার করে উধাও হয়ে গেল। এবার কাল ভৈরব সুজয়কে বলল, তোমার মাথা থেকে 3টি চুল ছিঁড়ে এই আগুনে দাও। সুজয় সেই মতোই কাজ করল। সাথে সাথে 3টি মানব মূর্তি আগুনের কুণ্ড থেকে সৃষ্টি হলো। সুজয় তাদের দেখে বলে উঠল, এই যে সরখেল, জমিদারের স্ত্রী আর মীনাক্ষী। সে আগেই তাদের ছবি দেখেছিল ওই বাড়িতে, আর সরখেল বাবুকে তো ভালো করেই চেনে, কিন্তু তিনি তো মারা গেছেন। সরখেল বাবু যখন মুখের থেকে চাদরটা সরালো, সুজয় সেটা দেখে তো একদম অবাক। এই যে দেখতে পুরোটাই সুজয়ের নকল, এ কি করে সম্ভব? আর সাথে তার স্ত্রী, সেও দেখতে হুবহু তার প্রেমিকা রিয়ার মতন। এই ছবিটাই তো সে ওই বাড়ির 3 তলার চিলে কোঠার ঘরে দেখেছিল। তখন সরখেল বাবু বললেন, আমি জমিদার রুদ্রপ্রতাপ ঘোষাল। ও আমার মেয়ে মীনাক্ষী, আর উনি আমার স্ত্রী।
তুমি অবাক হয়েও না, আমরা তোমাদের আগের প্রজন্ম। আমাদের আবার জন্ম হয়েছে তোমাদের রূপে। আমি কাল ইচ্ছা করে তোমাদের সাথে ছিলাম যাতে তোমাদের সবটা বলতে পারি। তুমি আমাদের আজ মুক্তি দিলে, সাথে জমিদার বাড়ির উপর থেকে পুতুলের অভিশাপটাও গেল। বহু বছর আগে এই যজ্ঞটা আমি শেষ করতে পারিনি, কারণ মীনাক্ষী সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়েছিল। কিন্তু আজ তুমি সেই কাজ সম্পূর্ণ করলে। বাড়ির উপর থেকে সব অশুভ প্রভাবও কেটে গেল। ভোগনগরে জমিদার বাড়ি আজ মুক্তি পেল। এই বলে তারা উধাও হয়ে গেল। সুজয় ওই বাড়ি থেকে রিয়াকে উদ্ধার করে এনে গ্রামের সকলকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে গেল। তাদের এ যাত্রায় বেশ ভালোই অ্যাডভেঞ্চার হলো। অমিতবাবু এবার একটা জোরে নিঃশ্বাস ফেলে বললেন, আজ আমার গল্পটি ফুরালো, নোটে গাছটিও মুড়ালো। তা তোমাদের গল্পটি কেমন লাগলো? সারা গ্রামবাসীর মধ্যে তখনও গল্পের রেশ কাটেনি। তারা একটা ঘোরের মধ্যে উত্তর দিল, এ যেন গল্প না ব্যাংকবাবু, সত্যি ঘটনা। তা ভাই, আর এক কাপ চা হবে? বিলক্ষণ হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং উৎসবের আনন্দে মেতে থাকুন, এবং সেই সঙ্গে নিরাপদেও থাকুন। ধন্যবাদ।